বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের সামনে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজির ষষ্ঠ পর্বের বিষয় থিওরি অব স্ট্রাকচারের চতুর্থ অধ্যায় বিমের ডিফ্লেকশন বা বিচ্যুতি নিয়ে আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেন, ইনস্ট্রাক্টর সিভিল, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিমের ডিফ্লেকশন বা বিচ্যুতি, এখানে কতগুলি ছবি দেওয়া আছে। এটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা বিমে যদি লোড প্রয়োগ করা হয় তাহলে বিম প্রাথমিক অবস্থায় যে এরকম ছিল তার চেয়ে ভার্টিক্যালি কিছু নিচের দিকে সরণ ঘটে, অর্থাৎ লোডের কারণে ওই সরণের পরিমাণটাই মূলত ডিফ্লেকশন। এই ছবিগুলি দেখে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি। এই যে এখানে একটা অ্যানিমেশন আছে যে লোড প্রয়োগের পূর্বে এটা সোজা ছিল, যখনই লোড প্রয়োগ করা হচ্ছে তখন এটা কি হচ্ছে, একটা কার্ভ হয়ে যাচ্ছে, ভার্টিক্যালি নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এই নিচের দিকে, অর্থাৎ পূর্ব অবস্থা থেকে পরবর্তী অবস্থা যে নিচের দিকে নেমে গেল, এটার নাম মূলত ডিফ্লেকশন। তো আজকের এই আলোচনা থেকে আমরা যা শিখব সেটা এক নজরে আমরা একটু দেখে নিই। ডিফ্লেকশন কি, ডিফ্লেকশনের নির্ণয়ের মৌলিক ধারণা সমূহ কি কি, ইলাস্টিক কার্ভ সম্পর্কে জানব, ইলাস্টিক কার্ভের সমীকরণ প্রতিপাদন সম্পর্কে জানব, প্রথম ও দ্বিতীয় মোমেন্ট এরিয়া উপপাদ্য কি এটা জানব, ক্যান্টিলিভার বিমের ডিফ্লেকশন এবং স্লোপ নির্ণয় আমরা দুই একটা প্রবলেম করব। প্রথমে আমরা ডিফ্লেকশনের সংজ্ঞাটা জেনে নিই। লোড প্রয়োগের ফলে বিমের নিরপেক্ষ অক্ষের স্থানচ্যুতিকে ডিফ্লেকশন বলে। বিমের সামর্থ্য এমন হওয়া উচিত যাতে লোড প্রয়োগের ডিফ্লেকশন অনুমোদিত ডিফ্লেকশনের মান হতে বেশি না হয়। তাহলে আমরা ছবিতে দেখি একটু যে এখানে লোড প্রয়োগ করা হয়েছে, বিমটা ছিল এই যে এই লাইন বরাবর, সেটা বাঁকা হয়ে নিচের দিকে নেমে গেছে। তাহলে এই যে এই লাইন থেকে নিচের যতটুকু নেমে গেলে এটার নাম হচ্ছে ডিফ্লেকশন। এখানে একটা প্রশ্ন আসছে যে নিরপেক্ষ অক্ষটাকে, এটা আমরা আগেই পরে আসছি বিমের পীড়ন নির্ণয় চ্যাপ্টারে। যেই অক্ষ বরাবর বিমের টান পীড়ন এবং কম্প্রেশন পীড়ন, অর্থাৎ চাপা পীড়ন ও টানা পীড়ন কোনোটাই থাকে না, সেই বরাবর যে অক্ষ কল্পনা করা সেটাই নিরপেক্ষ অক্ষ। তাহলে নিরপেক্ষ অক্ষ স্থির থাকবে, নিরপেক্ষ অক্ষটাকে স্থানচ্যুতি ঘটবে এই ভীমের বরাবর, এর মধ্য দিয়ে নিরপেক্ষ অক্ষটা থাকে। এখানে একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে। ক্যান্টিলিভার বিমের যদি মাথায় আমরা লোড প্রয়োগ করি তাহলে এরকম বাঁকন হয়। তাহলে এই যে এখানে বি থেকে বি প্রাইম অবস্থানে আসার ফলে যে ডিফ্লেকশন হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা আশা করি ডিফ্লেকশন সম্পর্কে বুঝতে পেরেছি। এবার ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভটা কি? ইলাস্টিক কার্ভ বিমের উপর আরোপিত লোডের ফলে বিমের দৈর্ঘ্য বরাবর নিরপেক্ষ অক্ষ স্থিতিস্থাপক সীমায় থেকে যে বক্ররেখার সৃষ্টি করে তাকে স্থিতিস্থাপক বক্ররেখা বা ইলাস্টিক কার্ভ বলে।
এখানে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো, এই যে বিমটা ছিল, বিমটা লোডের ফলে এই রকম বাঁকনের সৃষ্টি হয়। তাহলে এই যে নিরপেক্ষ অক্ষ রেখাটা এইখানে চলে আসবে। তাহলে এই যে একটা কার্ভের সৃষ্টি হলো, এটাই হলো ইলাস্টিক কার্ভ। এবার দেখি বিমের ডিফ্লেকশন নির্ণয়ের ধারণা সমূহ কি কি। এখানে 5টা ধারণা দেওয়া আছে। বিমের পদার্থগুলো হুকের সূত্র মানিয়া চলবে। হুকের সূত্রটা কি ছিল? পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে, এটাই বোঝাচ্ছে এটা দিয়ে। 2 নম্বর, বেন্ডিং এর পূর্বে ও পরে প্রস্থচ্ছেদের তল একই সমতলে থাকবে। বাঁকা হওয়ার পূর্বে ও পরে দৈর্ঘ্য একই হবে, অর্থাৎ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র বেন্ডিং এর কারণে ডিফ্লেকশনের পরিমাণ কি করা হবে? হিসাব করা হবে। শিয়ারের কারণে করা হবে না, কারণ শিয়ারের কারণে ডিফ্লেকশনের পরিমাণ খুবই নগণ্য, এই জন্য এটা করা হয় না। 5 নম্বর, বিমের দৈর্ঘ্যের তুলনায় ডিফ্লেকশনের পরিমাণ খুবই কম, আসলে এটা মানটা খুবই একটা ছোট্ট মান হবে। তারপর আসছে আমাদের, আমরা যে ডিফ্লেকশন নির্ণয় করব, এটা একটা অনুমোদনযোগ্য মান আছে, যে এর বেশি আমরা নিতে পারবো না। সে মানগুলি এখানে এক নজরে টেবিলে দেখানো হয়েছে। সাধারণ বিমের ক্ষেত্রে দৈর্ঘ্যের 325 ভাগের 1 ভাগ, আরসিসি বিমের ক্ষেত্রে 360 ভাগের 1 ভাগ, স্টিল বিমের ক্ষেত্রে দৈর্ঘ্যের 400 ভাগের 1 ভাগ, আর ভিত্তির অর্থাৎ ফাউন্ডেশন বিম যদি হয় তখন 2000 ভাগের 1 ভাগ। এই নিয়ম মেনে যদি আমরা ডিফ্লেকশন দিয়ে যদি আমরা ডিজাইন করি, তাহলে এখানে কি হবে? যেখানে প্লাস্টারের কোনো ফাটল হবে না। এবার আমরা ইলাস্টিক কার্ভের সমীকরণ কিভাবে প্রতিপাদন করব। আমরা যে ইলাস্টিক কার্ভের সংজ্ঞা জেনে আসছি, সেখান থেকে যে এখানে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমরা প্রতিপাদন করব। তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ছবি আঁকি। এই যেখানে ডান পাশের ছবিটা দেখানো হয়েছে, যে এবি একটা কার্ভ, এবি একটা কার্ভ থেকে একটা ক্ষুদ্র অংশ এবি নেওয়া হয়েছে, যার দৈর্ঘ্য হলো ডিএস। দৈর্ঘ্য কি? ডিএস। এবং যেই কেন্দ্রকে কেন্দ্র করে এই চাপটা হয়েছে, সেটা হলো ও। তো ও চাপকে কেন্দ্র করে এই এবি একটা চাপ হয়েছে, যার ব্যাসার্ধ হলো আর। তাহলে এবির মধ্যকার কেন্দ্রবৃত্ত কোণ হলো, ধরে নিচ্ছি আমরা, ডি থিটা। ঠিক আছে। এখন এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, এই যে এটা। ইহা হরাইজন্টাল রেখার সাথে কি থিটা কোণ তৈরি করছে। আবার বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, এই যে এটা ধরলাম যে হরাইজন্টাল রেখার সাথে থিটা প্লাস ডি থিটা কোণ তৈরি করছে। এটা আমরা জানি সাধারণত, যে এখানে যদি ডি থিটা কোণ থাকে, ঠিক আছে, কেন্দ্রীভূত কোণ ডি থিটা কোণ হলে, আর প্রথম স্পর্শকে যদি ভূমির সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে দ্বিতীয় স্পর্শকে ভূমির সাথে এই থিটা প্লাস এই ডি থিটা কোণটা তৈরি করবে। আর এখানে দেখানো হয়েছে যে এই বিন্দুতে একটা হরাইজন্টাল লাইন টানা হয়েছে, বি বিন্দুতে একটা ভার্টিক্যাল লাইন টানা হয়েছে। এই হরাইজন্টাল লাইনের এই দৈর্ঘ্যটার নাম হচ্ছে ডিএক্স, আর এটা হলো ডিওয়াই। আর এই বিন্দু, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক, এটা আমরা ধরছি সাধারণত এদিকে এক্স, আর এদিকে হলো ভার্টিক্যালি হলো ওয়াই। তার ছবি থেকে এবং এখানে লেখা থেকে তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছ। এখানে এক নজরে দেওয়া আছে, তোমরা দেখো যে বেন্ডিং মোমেন্টের কারণে বেঁকে যাওয়া বিমের চাপ হলো এবি এবং দৈর্ঘ্য ডিএস, আর সমান বৃত্তচাপের ব্যাসার্ধ, অথবা ওবি বলা হয়েছে, ও বৃত্তচাপের কেন্দ্র থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শ এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এই যে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ থিটা প্লাস দুইটা বিন্দুতে অঙ্কিত স্পর্শ এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা চিত্র হতে পাই কোণ এ ও বি ইকুয়াল টু কি ডি থিটা, এটা দেওয়া আছে চিত্রে। আর বৃত্তচাপের দৈর্ঘ্য সমান সবসময় আমরা আগেই পড়ে আসছি,
ক্লাস 19 শিখে আসছি যে ব্যাসার্ধ গুণ বৃত্তচাপের মধ্যবর্তী কোণ, অর্থাৎ ডিএস ইকুয়াল টু আর ডি থিটা। এখান থেকে আমরা পাই এটা হলো আর ডি থিটা। তাহলে এখান থেকে আমরা পাই, অথবা আর ইকুয়াল টু কি ডিএস ভাগ ডি থিটা, অর্থাৎ এই আর সমান ডিএস কে ডি থিটা দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, এখানে একটা জিনিস যে এই ডিএস সমান ডিএক্স ধরা হয়েছে, কারণ কি এই বৃত্তচাপটা খুব ছোট্ট, ডিফারেন্সিয়াল একটা অংশ নিয়েছি, তাহলে এই ডিএস যা মান হবে আর ডিএক্স কি প্রায় একই মান হবে। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে ডিএক্স সমান ডিএক্স, ডিএস সমান ডিএক্স। তাহলে ডিএস বাই ডি থিটা সমান লেখা আছে কি ডিএক্স বা ডি থিটা। তাহলে এখান থেকে এটা যদি আমরা উল্টা অনুপাতিক করি, 1/r লিখি যে 1/r, তাহলে এটা উল্টে যাবে ডি থিটা বাই ডিএক্স। ওই যে আগে বলছিলাম এ বিন্দুর স্থানাঙ্ক, এটা এক্স হরিজন্টাল আর ওয়াই হলো ভার্টিক্যাল। তাহলে আমরা পাই কি ট্যান থিটার সমান আমরা জানি, এই যে এই চিত্র থেকে আসো, এই যে চিত্র থেকে ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি, এই যে লম্ব ভাগ ভূমি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এই যে দেখো কার্সর যেখানে আছে এই কোণটাও কি থিটা। তাহলে এটা বলা লেখা যায়, তাহলে এটা হরিজন্টাল কত আছে আর ভার্টিক্যাল আছে লম্ব হইল ডিওয়াই আর হরিজন্টাল আছে ডিএক্স। তাই লিখছি ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স অথবা ডিওয়াই বাই ডিএক্স। আর যেহেতু থিটাটা এখানে খুব ছোট্ট, তো সেই থিটা যদি খুব ছোট হয় তাহলে ট্যান থিটার সমান কি করা যায়, থিটা লেখা যায়। তাহলে এই ট্যান থিটার পরিবর্তে শুধু থিটা লিখে আমি লিখছি থিটা ইকুয়াল টু এই যে ডিওয়াই বাই ডিএক্স। এখন এই থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স কে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই, এটারে পাবো কি ডি থিটা বাই ডিএক্স, এই যেখানে ডি থিটা বাই ডিএক্স সমান, এটারে করলে বলবো ডিফারেন্সিয়েশন নিয়ম অনুসারে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আমরা উপরে দেখে আসছি যে এই যে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার। এখন এই ডি থিটাই যেখানে দেখো ডি থিটা বাই ডিএক্স সমান 1/r না, তাহলে এখানে এই ডি থিটা বাই ডিএক্স যেহেতু আছে তাহলে এটা সমান কি লিখে দিচ্ছি 1/r লিখে দিয়েছি। অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। নেক্সট আবার আমরা জানি যে বেন্ডিং স্ট্রেসের চ্যাপ্টারে, বিমের বেন্ডিং পিরিয়ডের চ্যাপ্টারে আমরা পড়েছি m/i সমান e/r। এটাকে লেখা যায় m ভাগ ei সমান 1/r, অর্থাৎ এটা এখানে নিয়ে আসছি আর এখানে 1 থাকবে 1/r, তাহলে m/ei ভাগ 1/r। তাহলে যেহেতু 1/r সমান এটা, তাহলে এই টোটাল ডি থিটা বাই ডিএক্স ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এই যেটা m/ei। তাহলে m/ei সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এই সমীকরণটা কি বলা হয়, ইলাস্টিক কার্ভের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় বসে বসে এটা স্লাইড দেখে আরও চেষ্টা করবে, ইনশাল্লাহ বুঝে যাবে। নেক্সট টপিকস হচ্ছে ডিফ্লেকশনের চিহ্ন। ডিফ্লেকশনের চিহ্নটা কি হবে? ডিফ্লেকশনের চিহ্ন এক কথায় যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পজিটিভ হয় তাহলে ডিফ্লেকশনের চিহ্ন পজিটিভ হবে। অনুরূপভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে ডিফ্লেকশনটাও নেগেটিভ হবে। তো পার্টস বাই পার্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বীজগণিতিক যোগফলের চিহ্নের অনুরূপ হবে, পজিটিভ হলে পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ, যে কথাগুলি বলেছি। তারপর টপিকস আমাদের আছে যে ডিফ্লেকশন নির্ণয়ের পদ্ধতিগুলি কী কী। ডিফ্লেকশন নির্ণয় করা যায় 5টা পদ্ধতিতে। একটা হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মোমেন্ট এরিয়া থেকে আমরা ডিফ্লেকশন নির্ণয় করতে পারি নিয়ম অনুসারে।
আর হলো ডাবল ইন্টিগ্রেশন মেথড। আমরা যে ইলাস্টিক কার্ভের সমীকরণ পেয়েছি ওইটাকে ডাবল ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাব, ডিফ্লেকশন পেয়ে যাব। আর হচ্ছে কনজুগেট বিম মেথড, ইউনিট লোড মেথড, আর হচ্ছে ম্যাকলিজ মেথড। ম্যাকলিজ একটা বিজ্ঞানীর নাম। তো এই 5টা পদ্ধতিতে আমরা কি করতে পারি, ডিফ্লেকশন নির্ণয় করতে। আমরা সাধারণত এই চ্যাপ্টারে মোমেন্ট এরিয়া মেথডের ডিফ্লেকশন নির্ণয় কিভাবে করতে হয় সেগুলি দেখব এবং সমাধান করব। তো মোমেন্ট এরিয়া পদ্ধতিতে ডিফ্লেকশন নির্ণয়ের ধাপসমূহ হচ্ছে এখানে দেওয়া আছে। প্রথমে কি করবে, আনুমানিক একটা ইলাস্টিক কার্ভ অঙ্কন করব, এরপরে প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করব আগের নিয়ম অনুসারে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করব, এরপর যেই বিন্দুতে স্লোপ এবং ডিফ্লেকশন নির্ণয় করতে হবে সেই বিন্দুতে ইলাস্টিক কার্ভের উপর স্থাপন করতে হবে। এখানে একটা কথা বলি, স্লোপ কথাটা আসছে যখন ডিফ্লেকশন হবে তখন আনুভূমিক রেখার সাথে এখানে একটা কি হবে, যে বিন্দুতে আমরা ডিফ্লেকশন নেব সেখানে যদি একটা স্পর্শ অঙ্কন করি তাহলে আনুভূমিক রেখার সাথে একটা কি হবে, কোণ তৈরি হবে, সেই কোণটার নামে হচ্ছে কি স্লোপ। ঠিক আছে, স্লোপ। তারপরে কি 5 নম্বরের প্রথম উপপাদ্য অনুসারে স্লোপ এবং দ্বিতীয় উপপাদ্য অনুসারে ডিফ্লেকশন নির্ণয় করব। আমরা একটু পরেই জানবো যে প্রথম উপপাদ্য কি আর দ্বিতীয় উপপাদ্য কি। তাহলে প্রথম উপপাদ্য অনুসারে কি বের হয়, স্লোপ অর্থাৎ থিটার মান, আর দ্বিতীয় উপপাদ্য অনুসারে ডিফ্লেকশনের মান ওয়াই অথবা ডেল্টা। এক এক বই এক এক ধরনের লেখা আছে, তোমরা বই দেখলেও বুঝতে পারবা। 6 নম্বর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে চিত্রের ক্ষেত্রফল ও বক্রকেন্দ্র নির্ণয়। অবশ্যই এই পদ্ধতিতে কি করতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা হবে সেটা কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তবে যেই দুই বিন্দুর মধ্যে ডিফ্লেকশন নির্ণয় করবে তার মধ্যকার ক্ষেত্রফল। আর কি করতে হবে, যে বিন্দুতে ডিফ্লেকশন নির্ণয় করবে সেই বিন্দুর সাপেক্ষে ওই ক্ষেত্রফলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে, যাকে আমরা বলি বরকেন্দ্র। এখানে প্রথম ও দ্বিতীয় মোমেন্ট এরিয়া পদ্ধতি দেওয়া আছে। আমি ইংলিশে দিয়েছি, ইংলিশটা সহজ, বাংলাটাও বলে দিচ্ছি, তোমরা আশা করি ক্লিয়ার হবে। বলা আছে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য tangent at A and B is equal to the area of the bending moment diagram between these 2 points divided by the product EI। অর্থাৎ A এবং B মধ্যকার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফলকে যদি আমরা EI দ্বারা ভাগ করি তাহলে যে মান পাবো সেটাই হচ্ছে কি স্লোপ, অর্থাৎ থিটা। থিটা সমান m ভাগ EI। থিটা সমান কি m ভাগ EI, মূল ফর্মুলা থিটা ইকুয়াল টু m ভাগ EI। অর্থাৎ যেই দুই বিন্দু নিব সেই দুই বিন্দুর মধ্যকার এই থিটা বের করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, দুই বিন্দুর মধ্যে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে সেই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা AM দ্বারা প্রকাশ করব পরবর্তীতে। তাহলে AM ভাগ কি হবে EI। EI হচ্ছে একটা বিমের জন্য নির্দিষ্ট, অর্থাৎ কনস্ট্যান্ট। ই হচ্ছে বিমের পদার্থের গুণাগুণের উপর নির্ভর করবে, ইলাস্টিসিটি অর্থাৎ মডুলাস অফ ইলাস্টিসিটি। আই হচ্ছে বিমের আকার, ফিক্স থাকবে, সেই বিমের আকারের উপর নির্ভর করবে মোমেন্ট অফ ইনার্শিয়া। দ্বিতীয় মোমেন্ট এরিয়া পদ্ধতি হচ্ছে যে দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অফ পয়েন্ট বি, এই যে বি পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স এখানে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়েছে। অন এ ডিফ্লেকশন কার্ভ ফ্রম দ্য টেনজেন্ট ড্রন টু দ্য কার্ভ at A is equal to the moment with respect to the vertical through B of the area of the bending diagram between A and B divided by the product EI। সহজে আমি বলে দিচ্ছি, এখানে A এবং B এর মধ্যকার বেন্ডিং ডায়াগ্রামের ক্ষেত্রফলকে যদি যে বিন্দুতে ডিফ্লেকশন নির্ণয় করতে, এখানে B বিন্দুতে ডিফ্লেকশন নির্ণয় করতে, তাহলে B বিন্দুর সাপেক্ষে আমরা কী করবো, মোমেন্ট নিব। মোমেন্ট নেব কীভাবে, তাহলে এই দুই বিন্দুর মধ্যকার বেন্ডিং ডায়াগ্রামের ক্ষেত্রফল গুণ হচ্ছে B বিন্দু থেকে এই ক্ষেত্রফলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে মোমেন্ট যদি হয়, এরিয়া যদি হয় AM ইন্টু হচ্ছে, আর দূরত্ব যদি x বার, তাহলে AM x বার ভাগ করবো কি দ্বারা, আমরা এই যে EI দ্বারা।
EI দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটাই হচ্ছে এই ডেল। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছো। আমরা সামনে অঙ্ক করলে আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। তোমাদের বাংলা বইয়ে দেওয়া আছে সুন্দর করে, তোমরা আরেকটু পড়ে নিলে আরও ক্লিয়ার হবে। ওকে বন্ধুরা, আমরা নেক্সটে যাই। এই মোমেন্ট এরিয়া মেথডে ডিফ্লেকশন নির্ণয় করতে হলে আমাদের এই চিত্রগুলির ক্ষেত্রফল এবং ভারকেন্দ্র নির্ণয়ে সূত্রগুলি জানতে হবে। এগুলি আমরা আগেও পড়েছি, আমরা এখানে আবার একটু জেনে নিব। ত্রিভুজাকার চিত্রের ক্ষেত্রফল কখন ত্রিভুজ হয় আমরা জানি সবাই, শিয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রামে চ্যাপ্টারে আমরা পড়ে আসছি। যদি একটা বেন্ডিং কনসেন্ট্রেটেড লোড হয়, কেন্দ্রীভূত লোড হয়, তাহলে বেন্ডিং ডায়াগ্রাম হয় ত্রিভুজাকার। এরকম একটা লাইন হয়, একটা ত্রিভুজ তৈরি হয়। তাহলে ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আর ভারকেন্দ্র ভূমি থেকে সবসময় 1/3 আর শীর্ষ থেকে সবসময় কি 2/3 দূরে, যেটা। আর উত্তলাকার চিত্র দুই ধরনের হয় যদি সমবায় বিস্তৃত লোড থাকে। বেন্ডিং ডায়াগ্রামে সমবায় বিস্তৃত লোড দুই ধরনের হয়, কখনো উত্তল কার্ভ হয়, কখনো অবতল কার্ভ হয়। এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্ভ, এটাকে বলা হবে এটা আর এটা কি 2 ডিগ্রি কার্ভ, একটা উত্তল আর একটা অবতল। তাহলে এখানে উত্তল কার্ভ হইলে তার ক্ষেত্রফল সবসময় 2/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর কেন্দ্রের দূরত্ব সবসময় শীর্ষ থেকে এই দিকে হচ্ছে 8/5 অংশ দূরে, আর এই ভূমি থেকে 8/3 অংশ দূরে। আবার যদি এদিক থেকে আসি, এদিক থেকেও 8/5 দূরে, আর ভূমি থেকে 8/3 দূরে। অবতলাকার চিত্রক্ষেত্রে সেটা হবে ক্ষেত্রফল হচ্ছে 1/3 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আর বর্গকেন্দ্রের দূরত্ব এই শীর্ষ থেকে এইদিকে হলো 3/4 ইন্টু দূরত্ব, আর ভূমি থেকে হবে 1/4 ইন্টু দূরত্ব। এই কার্ভটা হচ্ছে অবতল কার্ভ, এবং এটা যদি ত্রিভুজাকার অসমবায় বিস্তৃত লোড থাকে, এটা হলো 3 ডিগ্রি কার্ভ। এই কার্ভটার নাম হলো 3 ডিগ্রি কার্ভ হলে ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফলের 1/4 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ভারকেন্দ্র হলো এদিক থেকে 5/1 দূরে, ভূমি থেকে 5/1 দূরে, আর শীর্ষ থেকে 5/4 দূরে। আয়তাকারটা তো আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কেন্দ্র হবে সবসময় দৈর্ঘ্য এবং প্রস্থের অর্ধেক। আমরা এবার আসবো ক্যান্টিলিভার ডিফ্লেকশন স্লোপ নির্ণয়। ছোট্ট একটা প্রমাণ বলতে পারো, তবে খুব সহজ। চিত্রে প্রদর্শিত বিমটি মুক্ত প্রান্তে স্লোপ এবং ডিফ্লেকশন নির্ণয় করো। এই যে বিম এ আর বি, একটা বিম দেওয়া আছে, এটা ক্যান্টিলিভার বিম আমরা বুঝতে পারছি। মুক্ত প্রান্তে পি লোড দেওয়া আছে, তাহলে এখানে কতটুক নিচের দিকে বাঁকা হয়ে অর্থাৎ ডিফ্লেকশন হলো অথবা স্লোপ হলো সেটা আমরা নির্ণয় করব। তাহলে মোমেন্ট এরিয়া মেথড অনুসারে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, যে এই বিম থেকে একটা আনুমানিক ইলাস্টিক কার্ভ অঙ্কন করছি। তারপরে যে বিন্দুতে ডিফ্লেকশন নির্ণয় করে এখানে একটা স্পর্শ অঙ্কন করেছি। তাহলে দেখো এখানে এ বিন্দু আর এখানে হলো বি বিন্দু। তাহলে এখানে একটা স্পর্শক এটা বলা যায়, আর এই বি বিন্দুতে এটা একটা স্পর্শক। তাহলে এই বিন্দু এই বিন্দু দুই স্পর্শকের মধ্যে যে কোণ হবে থিটা, এটার নাম হচ্ছে কি স্লোপ যে দেখানো আছে। আর বি বিন্দু পূর্ব অবস্থা থেকে যতটুকু নেমে গেছে এটা হলো ওয়াই বা ডিফ্লেকশন, আমরা ওয়াই দ্বারা এখানে লিখেছি। এখন এপি দ্বারা এই ক্যান্টিলিভার বিমের যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে এটা হয়, এটা কিন্তু নেগেটিভ ডায়াগ্রাম নিচে দিয়ে গেছে। তাহলে গিয়ে পি ইন্টু এই দূরত্ব এল, এই যে পি ইন্টু এল, তাহলে এই মান হচ্ছে কি পি ইন্টু এল। আমরা ডিফ্লেকশন নির্ণয় করবো যে এখানে বি বিন্দুতে। তাহলে বি বিন্দু থেকে এই চিত্রের কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা কত জানি, এটা ওই যে একটু আগে যে দেখায় আসছি, যেটা 2/3, ঠিক আছে। তাহলে 2/3 এল,
হলো 2/3 l। তাহলে আমরা সবাই পেয়ে গেলাম ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এই যে এটা পিএল, অর্থাৎ বেন্ডিং মোমেন্টের এই মাথার মানটা। তাহলে দেখো এখানে প্রথম হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরিয়া, অর্থাৎ যে ডায়াগ্রামটা করছে তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এল ইন্টু হচ্ছে উচ্চতা পিএল, তাহলে পিএল স্কয়ার ভাগ 2। তাহলে মুক্ত প্রান্ত হতে ডায়াগ্রামের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এক্স বার 2/3 l, এখানে দেখানো হয়েছে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব 2/3 l। তাহলে আমরা জানি প্রথম এরিয়া উপবিদ্যানুসার থিটার সমান এ এম ভাগ ইআই, আগেই বলে আসছি। মোমেন্ট এরিয়া ভাগ হচ্ছে ইআই, তাহলে মোমেন্ট এরিয়া পিএল স্কয়ার ভাগ 2 ভাগ হলো ইআই সমান হলো পিএল স্কয়ার ভাগ 2SEI। ঠিক আছে, এটা সবসময় কি হবে? রেডিয়ানে হবে। আর ক্যান্টিলিভার বিমের সবসময় ডিফ্লেকশন এবং স্লোপ দুইটাই অল টাইম কি নেগেটিভ হবে, এটা মনে রাখবা। তাহলে থিটার সমান নেগেটিভ পিএল স্কয়ার ভাগ 2EI রেডিয়ান। ওয়াই সমান সমান পরে আসছে আমরা কি ফর্মুলা দ্বিতীয় এরিয়া পদ্ধতিতে, যে এ এম এক্স বার ভাগ হলো ইআই। তাহলে এ এম এর মান বসাইলাম, এক্স বারের মান বসাইলাম, ইআই নিচে বসাইলে এখানে আসতেছে আমার কত? পিএল কিউব ভাগ 3EI। যদি একক সেন্টিমিটারে থাকে দূরত্ব সব সেন্টিমিটার হবে, মিটার থাকলে মিটার, মিলিমিটার থাকলে মিলিমিটার। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম, যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সমবিস্তৃত লোড থাকে, তাহলে এই চিত্র কার্ভটা এরকম হবে। স্পর্শক আঁকলাম, এখানে স্পর্শক আঁকলাম, এখানে ওয়াই মান, তাহলে এখানে পূর্বের মতো ওয়াই নির্ণয় করতে হবে। এটা কি দেখো? অবতল কার্ভ হয়েছে, কিন্তু এটাও নেগেটিভ। বেন্ডিং মোমেন্টের মান এটাও নেগেটিভ। এখানে কি হয়েছে? একটা অবতল কার্ভ হয়েছে। তাহলে অবতল কার্ভের চিত্র থেকে আমরা এই এক্স বার সমান 3/4 l, ঠিক আছে, এটা আমরা জানি। শীর্ষ থেকে এটা এক্স বার 3/4। আর এখানে এই যে মোমেন্টটা নির্ণয় করছি কেমনে দেখো কিভাবে? এখানে মোমেন্ট নির্ণয় করব। তাহলে টোটাল লোড কত? ডব্লিউ ইন্টু এল, এই লোড। আর আমার মোমেন্ট নিতে হলে অবশ্যই এই লোডের সেন্টারে আসতে হবে। তাহলে এই টোটাল লোডটা কাজ করবে কি? সেন্টারে। তো ডব্লিউ এল ইন্টু এল বাই 2, ঠিক আছে। তাহলে এটা হলো কি? ডব্লিউ এল স্কয়ার বাই 2, এই হলো মোমেন্টের পরিমাণ। তোমরা পূর্বে চ্যাপ্টার এগুলি শিখে এসেছ, তারপর আবার বলে দিলাম। তাহলে আমরা মোমেন্ট পেয়ে গেছি, তো মোমেন্ট ডায়াগ্রাম পেয়েছি, ইলাস্টিক কার্ভ পেয়েছি, ওয়াই এবং থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের নিয়ম অনুসারে প্রথমে এম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অবতলাকার ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1/3 ইন্টু এল ইন্টু এই যে মোমেন্ট ডব্লিউ এল কিউব ভাগ 6। আর এক্স বার এই যে চিত্রে দেখানো আছে। আর থিটা ইকুয়ালটা আমরা জানি এম ভাগ ইআই, আগের ফর্মুলাই। তাহলে এম এর মান বসাইলাম, ইআই এর মান বসাইলাম, এখান থেকে আসছে ডব্লিউ এল কিউব ভাগ 6EI। তাহলে থিটা এখানে কি নেগেটিভ লেখা হয়েছে, কারণ এটা ক্যান্টিলিভার বিম, তো রেডিয়ান। আবার ওয়াই সমান আমরা জানি কি এম এক্স বার ভাগ ইআই, মান বসাই, মান বসানোর পরে আসলো এটা। তো এখান থেকে আমরা পাই ডব্লিউ এল টু দি পাওয়ার 8EI, ওয়াই চলে গেছে মাইনাস ডব্লিউ বা ওমেগা এল টু দি পাওয়ার 4 ভাগ 8EI ইউনিট, যে ইউনিটই থাকবে, সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার, মিলিমিটার তাহলে মিলিমিটার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। বাসায় বসে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। নেক্সট, যদি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তের লোড না থাকে, মাঝে কোথায় থাকে, তাহলে আমরা এই নিয়ম অনুসারে, একই নিয়ম অনুসারে এটা আমরা করতে পারবো। তোমরা এটা একটু ক্লিয়ার দেখে নেবে এবং খাতায় অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ করবে। নেক্সট, এখানে আরেকটা প্রবলেম আছে, এটা আমি দেখাচ্ছি একটু। এটা 3টা লোড আছে, অঙ্কটা অনেক বড়, কিন্তু আমি করেছি যাতে তোমরা একটা অঙ্ক দিয়ে অনেক কিছু বুঝে যাও। প্রশ্ন হচ্ছে যে চিত্রে প্রদর্শিত বিন্দু মুক্ত প্রান্তে স্লোপ এবং প্রতিটি লোডের নিচে ডিফ্লেকশন নির্ণয় করতে হবে, প্রত্যেকটা লোডের নিচে। এই লোডের নিচে ডিফ্লেকশন করতে হবে, এটার নিচেও করতে হবে, এটা নিচেও করতে হবে। তা এখানে আমরা কি করব দেখো,
প্রথম কাজ হচ্ছে ইলাস্টিক কার্ভ অঙ্কন করছি পূর্বের মতো। এখন এই যে তিনটা লোড আছে, আগে একটা লোড ছিল, একটা লোড দিয়ে একটা ডায়াগ্রাম হয়েছে, এখন তিনটা লোড দিয়ে আমরা তিনটা ডায়াগ্রাম অঙ্কন করব। যখন এই 300 কেজি লোড দিব, মনে করব এই দুইটা লোড নাই, তখন কি অবশ্যই ডায়াগ্রাম আগের মতো হয়ে গেল। এখন যখন 200 কেজি লোড নিব, তখন এই 300 আর 100 কেজি লোড নাই মনে করবা, তাহলে এটার জন্য যে ডায়াগ্রাম হলো যে এটা। আর যখন 100 কেজি লোড দিয়ে ডায়াগ্রাম অঙ্কন করবো, তখন এইটা আর এটা নাই মনে করবা, 200 আর 300 কেজি নাই, তাহলে কি এটা ক্লিয়ার? তাহলে তিনটা ডায়াগ্রাম পেলাম। এই ডায়াগ্রামগুলিকে বলা হয় পার্টস বাই ডায়াগ্রাম, লোড পার্টস বাই ডায়াগ্রাম, অর্থাৎ প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা ডায়াগ্রামকে বলা হয় পার্টস বাই ডায়াগ্রাম। তাহলে এইটার ক্ষেত্রফল পাবো, এটার ক্ষেত্রফল পাবো, এটার ক্ষেত্রফল পাবো। আর সর্বোচ্চ ডিফ্লেকশন যেখানে নির্ণয় করতে হবে, তাহলে এইখানে এই মাথায় সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় হবে? এই তিনটা লোডের কারণে এই মাথাটা নিচে বেঁকে এখানে চলে আসবে। তাহলে এই y1টা হচ্ছে সর্বোচ্চ ডিফ্লেকশন, মুক্ত প্রান্তে ডিফ্লেকশন। তাহলে মুক্ত প্রান্তের ডিফ্লেকশনের জন্য আমরা প্রথম কাজ করি। তাহলে AM1 প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিতীয়টা AM2, তৃতীয়টা M3, x1 এই মাথা থেকে এই প্রথম দূরত্ব 1/2 হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে তিনটা ক্ষেত্রফল আমরা কি করেছি এখানে পেয়েছি। x1 x2 x3 চিত্র থেকে দেখো, x1 এখান থেকে এর কেন্দ্র, এই চিত্রটা কিন্তু x1 শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, এটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে। তাহলে এখান থেকে এই দূরত্ব আমরা সূত্র অনুসারে পেয়েছি 2/3 ইন্টু এই দূরত্ব, হ্যাঁ 600। কিন্তু আমার দূরত্ব নিতে হবে, যেহেতু বলা আছে এখানে মুক্ত প্রান্তের ডিফ্লেকশন, তাহলে মুক্ত প্রান্ত থেকে এর কেন্দ্র পর্যন্ত যাইতে হবে। তাহলে এখানে দেখো x2 কি লিখেছে আমার, এই জায়গায় দেওয়া আছে 150, আর এখানে এই দূরত্ব দেওয়া আছে কত 300, 2/3, এই যে ঠিক আছে। অনুরূপভাবে 3 নম্বর চিত্রে তাহলে এখান থেকে তার কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে। তাহলে এটা দেওয়া আছে 2/3 ইন্টু 150, আর যোগ হলো কি 150 আর 150, মোট কত 300, 300 যোগ 150 গুণ 2/3, তাহলে মোট হলো কত 400। তাহলে এটা বুঝতে পারছো যে কীভাবে দূরত্বটি নিতে হবে। যেখানে আমরা ডিফ্লেকশন নিয়ে নেবো সেখান থেকে ওই ক্ষেত্রে কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে। তাহলে এখন আমরা জানি y = AM x বার ভাগ i। তাহলে এখানে তিনটা ক্ষেত্রের জন্য লেখা হচ্ছে AM1 x1 বার প্লাস AM2 x2 বার প্লাস AM3 x3 বার ভাগ হলো EI। এখানে সবগুলি নেগেটিভ, বাট আমরা পজিটিভ দিয়ে করেছি একসাথে যোগ করার জন্য। এখানে আমরা মানগুলি বসাইলে দেখো প্রত্যেকটার মান আমরা কি করেছি বসাই দিয়েছি। এই যে বসাই দিয়ে আমরা পেয়েছি, যেহেতু সব একক নিয়েছি এখানে সেন্টিমিটারে, এই জন্য এই y এর মান আসছে কি 3.178 সেন্টিমিটার। আশা করি একটু বুঝতে পেরেছ। পরবর্তী ধাপ, মুক্ত প্রান্ত হতে L/3 বা 150 ভিতরে ডিফ্লেকশন, এই প্রান্ত হতে L/3 হচ্ছে এইখানে ডিফ্লেকশন নির্ণয় করবো। তাহলে এখানে থেকে আমার x বার সব হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যকার এরিয়া নিতে হবে, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যকার এরিয়া নিতে হবে। তাহলে দেখো AM1 এখানে দেখো আমাদের এখান থেকে এর মধ্যে যে ক্ষেত্রফল আছে সেটুক নিতে হবে। এই ক্ষেত্রফল কিন্তু এই যে এই প্রথম চিত্রের জন্য এই যে একটু, তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র নিয়ে নিয়েছি, সোজা রেখাটা নিয়েছি, ঠিক আছে। আর একটু আছে, তাহলে দুইটা ক্ষেত্র এই জায়গায় এই একটা আর একটা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 300, আর এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আমরা জানি না, এখানে কিন্তু এটা বের করা হয়েছে 300 গুণ 150। কীভাবে দেখো, এখানে কত 300 গুণ 300,
কত দূরত্বের জন্য? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 300। 300-র জন্য হচ্ছে 300 গুণ 300। তাহলে আমার আছে কত এই জায়গায়? এই যে এই জায়গাটা কমেছে কত? 150 না? 150। তাহলে 300 দূরত্বের জন্য 300 গুণ 300, তাহলে 150 দূরত্বের জন্য এই মানটুক কত হবে? দেখো এখান থেকে এই পর্যন্ত আসলে এখানে মান হচ্ছে 300 গুণ 300, কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসলে মান হবে কত? 300 গুণ 150। এই মানটা পেয়ে গেছি আমরা 150। তাহলে এখানে 300 গুণ 300 থেকে 300 গুণ 150 বাদ দিয়ে দিলে থাকবে 300 গুণ কত? তাহলে এই থেকে আবার এই পর্যন্ত মানটা বের করতে হবে। তাহলে এটা থেকে আমরা এইটা মান বাদ দিলে কিন্তু এই যে এখান থেকে এটা পেয়ে যাব। তাহলে এই ভার্টিক্যাল এই মান পাইলাম, আর এই ভার্টিক্যাল এই মানটাও পেয়ে গেলাম। তাহলে এইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, আর এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে এটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই 300 গুণ 300 গুণ 150। এই যে 300, এই দেখো 300 গুণ 150 হয়েছে। তাহলে x/1 আয়তক্ষেত্রের জন্য তাহলে আমার নিতে হবে কি? এখান থেকে তার অর্ধেক, 150, যে হাফ ইন্টু 300, 150। আর 2 নম্বর ক্ষেত্র এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে একটু পেয়ে গেলাম। x2 হবে এখান থেকে, তাহলে এখান থেকে 1/3, অর্থাৎ 300 এর 2/3, 300 এর 2/3 সমান হলো 200। এবার এটা আসি m3, এটা তো আগের মতোই আছে, দূরত্বটা নিতে হবে এখান থেকে। এটাও আগের মধ্যে আছে, দূরত্ব কিন্তু এখান থেকে হবে, এখান থেকে। তাহলে 150 যোগ এটা 2/3, তাহলে x3 নেক্সট। তাহলে এখন এই m1 x1 m2 x2 m3 x3 বের করার পরে m4 x4 বের করলাম। বের করার পরে জাস্ট আগের মতো ফর্মুলা বের করে যে মান পাবো সেটাকে আমরা নেগেটিভ দিয়ে দেবো। এটা হলো 1.70 সেন্টিমিটার। আশা করি মোটামুটি বুঝতে পারছো। আর একটু ট্রাই করলে ক্লিয়ার হবে। আর যদি কেউ না বোঝো তাহলে আমাকে ফোন করবে, ফোন করে বুঝে নিবে। ওকে, নেক্সট 2/3 দূরত্বে, অর্থাৎ মুক্ত প্রান্ত হচ্ছে 300 সেন্টিমিটার দূরত্বে আমাদের এখন ডিফ্লেকশন নির্ণয় করতে হবে। সেই ডিফ্লেকশনের মান এইখানে, কার্সরটা দেখো যে এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে সব চিত্র x বার নিতে হবে। তাহলে দেখো এই মানটুক আগের মতোই এখানে বের করছি, যে এখান থেকে এই দূরত্ব 300 দূরত্বের জন্য 300 গুণ 300 ছিল, তাহলে এইটুক কত? 300 গুণ 300, যে এখান থেকে এখানে এই মান, এখান থেকে এই পর্যন্ত যে মানটা আসবে সেটা 300 গুণ 300। এই যে এই দূরত্ব গুণন এই, আরে 300 লোড গুণ আছে এই দূরত্বটা 300, এই সেটা। আর এখানে হলো এই লোড গুণন হচ্ছে কত? এই টোটাল হচ্ছে 300 গুণ 300, কিন্তু আমার এখানে আছে কত? দূরত্ব 150, এই জন্য এটা 300 গুণ 150 বাকি রয়েছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হলো 300 গুণ 300, আর এখান থেকে এই পর্যন্ত 300 গুণ 150। তাহলে এখানে দুইটা ত্রিভুজ, দুইটা ক্ষেত্র পাচ্ছি, একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা হচ্ছে ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রে AM1 ফিগার থেকে দেখো, তারপরে x1 AM2 x2, এটা হলো M3। এটারে দেখো যখন এই লোডে আসলো, এখানে নিচে যখন ডিপ্রেশন হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলে এই যে একটা নিতে হবে। তাহলে এখানে একটা আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজ। তাহলে এই আয়তক্ষেত্র আগের নিয়ম এটা বের করে নেব। 3 নম্বর ক্ষেত্র, 4 নম্বর ক্ষেত্র বের করার পরে আমাদের x4 পেয়ে গেলাম, M5 এটা তো পুরোটাই আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। M5 এরপরে x5, তারপরে এখান থেকে আমরা এই ফর্মুলা বসা দিলে আমরা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম 0.51 সেন্টিমিটার।
আর মুক্ত প্রান্তে স্লোপ বলা হয়েছে, স্লোপ নির্ণয় করতে হবে মুক্ত প্রান্তে। তো মুক্ত প্রান্তে স্লোপ কি? থিটা সমান em ভাগ ei, তাহলে em1 em2 em3, এই যে এই মুক্ত প্রান্তে এখান থেকে এই পর্যন্ত নিচে যতগুলি ক্ষেত্রফল আছে সবগুলিকে ধরতে হবে। তাহলে আমাদের মুক্ত প্রান্তের স্লোপ আসবে কি? am1 প্লাস am2 ভাগ am3 ভাগ ei, মান বসাই দিলে আমরা পেব 0.01 রেডিয়ান। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছ। তোমরা বাসায় এটা 2 বার করে ট্রাই করবে, তারপরে সেম রিলেটেড অঙ্ক কতগুলি করবে, করে আমাদেরকে জমা দিতে হবে। সবাই ঘরে থাকবা, করোনা থেকে মুক্ত থাকবা। আল্লাহ হাফিজ।